প্রবাসীরাই সরকার হটাতে পারবে এবং প্রবাসীদের ধাক্কা ইতিমধ্যে সরকারের গদিতে গিয়ে লেগেছে। তার বিভিন্ন ধরনের বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক চিত্র দেখলে মনে হয়। আপনারা যারা ভেবেছিলেন যে প্রবাসীরা কি করতে পারবে, কিন্তু আজকের প্রমাণিত হলো যে প্রবাসীদের মাত্র 2 সপ্তাহ আন্দোলনে, এবং আমি বলবো 2 সপ্তাহ হয়নি, 10 দিনের আন্দোলনে তারা আজকের বাংলাদেশের অর্থনীতিকে বিশাল আকারে ধাক্কা দিতে পেরেছে। প্রবাসীরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো বড় একটি অবদান দেশের জন্য রাখতে পারে, তার একটি প্রমাণ কিন্তু আজকে হতে যাচ্ছে। এবং প্রবাসীরা মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সরকারের বিশাল একটি সমস্যার মধ্যে কিন্তু ফেলে দিয়েছে এবং অর্থনীতিতে বড় একটি ধাক্কা কিন্তু দিয়েছে প্রবাসীরা। কৃষক এই বিষয়ের উপর আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। প্রবাসীরাই সরকার হটাতে পারবে এবং প্রবাসীদের ধাক্কা ইতিমধ্যে সরকারের গদিতে গিয়ে লেগেছে। তার বিভিন্ন ধরনের বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক চিত্র দেখলে মনে হয়। আপনারা যারা ভেবেছিলেন যে প্রবাসীরা কি করতে পারবে, কিন্তু আজকের প্রমাণিত হলো যে প্রবাসীদের মাত্র 2 সপ্তাহ আন্দোলনে, এবং আমি বলবো 2 সপ্তাহ হয়নি, 10 দিনের আন্দোলনে তারা আজকের বাংলাদেশের অর্থনীতিকে বিশাল আকারে ধাক্কা দিতে পেরেছে, যেই ধাক্কাটা গিয়ে শেখ হাসিনার এই মসনদে লেগেছে। আজকের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ডলারের দাম কখনোই এরকম হয়নি যেটা আজকের হয়েছে। খোলা বাজারে $1 দাম বেড়ে হয়েছে 125 টাকা, যেটা গত সপ্তাহেও ছিল 118 টাকা। সেটা যখন আজকের 125 টাকা হয়ে যায়, তখন বুঝতে বাকি থাকে না যে আর কয়েকদিনের মধ্যে সরকার কত বড় মহাবিপর্যয় তার জন্য ডেকে নিয়ে আসছে। আমরা বারবার বলেছিলাম যে এই সরকারের পতন হবে। সরকার যে আমাদের সাথে 2 নাম্বারই করছে, প্রতারণা করছে। ইন্টারনেট ছেড়েই যে পলকরা বারবার আপনার কাছে অনুনয় বিনয় করে বলছে আমাদেরকে প্লিজ রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। এই রেমিটেন্স ছাড়া যে শেখ হাসিনা ভিখারি, সেটার আজকের প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা দ্রুত লাইভটি, আমার এই বক্তব্যটি জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, জানাবেন এবং মানুষকে উজ্জীবিত করবেন যাতে করে বাংলাদেশে কোনো রেমিটেন্স না পাঠায়। আজকের প্রথম আলো রিপোর্ট থেকে বলছি। প্রথম আলো এই মুহূর্তে এই রিপোর্টটা করেছে, আজকের দিনের রিপোর্ট একেবারে আপনাদের জন্য। তারা রিপোর্ট করেছে খোলা বাজারে প্রতি ডলারের দাম বেড়ে 125 টাকায় উঠেছে। দেশে খোলা বাজারের নগদ ডলারের দাম হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে 124-25 টাকায় উঠেছে। 2 সপ্তাহ আগেও ডলারের দাম 118-19 টাকার মধ্যে ছিল। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য মনে করেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলা বাজারের প্রভাব পড়ছে। খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহ কমেছে। এতে ডলারের সংকট তৈরি হয়েছে, ফলে দাম বেড়ে গিয়েছে। আজকে দেখেন প্রবাসীদেরকে যারা গুরুত্বহীন মনে করেছিলেন, তারা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আজকের এই জায়গা থেকে আপনি পেয়ে গেলেন। দেখেন খোলা বাজারে 2 সপ্তাহ আগে প্রতি ডলার 18-19 টাকা, 118-19 টাকা ছিল, যেটা নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এরকম ধারাতেই ছিল। কিন্তু ছাত্রদের যে আন্দোলন হয়েছে, তবে ছাত্রদের আন্দোলনের পর গত সোমবার তা বেড়ে 122 টাকায় ওঠে, যা গতকাল 125 টাকায় ওঠে। চিন্তা করে দেখেছেন, রাজধানীর মতিঝিল খোলা বাজারের বিক্রেতা শাহজাহান বলেন হাতে হাতে যে ডলার আসছে তার দাম চড়া হয়ে মঙ্গলবার 124 টাকার উপরে উঠেছে, কারণ ডলার যোগান কমে গেছে। এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে তারা আগের দামেই ডলার বিক্রি করছে। বেসরকারি সিটি ব্যাংক এবং রাষ্ট্রমালিকানা জনতা ব্যাংক প্রতি ডলার 118 টাকায় বিক্রি করছে। তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেমন ডলার বিক্রি করছে না। মানে ডলার তারা কিছু কিছু বিক্রি করছে, কিন্তু সেই ডলার এখন একেবারে নির্দিষ্ট কিছু গ্রাহক ছাড়া কারো কাছে তারা বিক্রি করছে না। তার মানে কি হয়ে গিয়েছে যে ডলার এত সংকট শুরু হয়েছে এবং ডলারের দাম এমনভাবে আজকের বাংলাদেশের টাকার দামে বৃদ্ধি পেয়েছে, তা দিয়ে আজকের বাংলাদেশের সরকার এখন হিমশিম খাচ্ছে। দেখেন প্রথম আলো বলছে প্রবাসী আয়ের ধাক্কা। দেশে গত সপ্তাহে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। 21 থেকে 27 জুলাই 7 দিনে প্রবাসী আয় এসেছে মাত্র $13.80 কোটি। এর মধ্যে 19 থেকে 23 জুলাই সময়ের সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিনের ব্রডব্যান্ড ইন্টারনেট ও 10 দিনের মোবাইল ইন্টারনেট সেবা ছিল না। পাশাপাশি 19 জুলাই রাত থেকে কারফিউ জারি হয়েছে। আজকের কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে চলতি মাসের প্রথম 3 সপ্তাহে 40-50 কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। এর মধ্যে 20 জুলাই 142 কোটি 93 লাখ ডলার আর 27 জুলাই পর্যন্ত 156 কোটি
$74 লাখ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের অন্য একটি সূত্র জানায় 1 থেকে 28 জুলাই সময়ে প্রবাসী আয় এসেছে $165,70,00,000। চলতি সপ্তাহে প্রবাসী আয় বাড়বে এমনটা তারা আশা করছেন, কিন্তু তাদের আয় আসার সম্ভাবনা নেই। আপনারা জানেন জুলাইতেই $1 বিলিয়ন কমেছে মাত্র 15 দিনে। এই জুলাই মাসের মাত্র 15 দিনে কমেছে $1 বিলিয়ন। আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন পর্যন্ত এ নিয়ে রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং সবাই কিন্তু এই রিপোর্টটা বারবার বলেছে যে প্রবাসীর আয় আসা কমেছে। গেল সপ্তাহে এসেছে মাত্র $13,80,00,000। এটা যখন বলছি 29 জুলাইয়ের পত্রিকায় পাবলিশ হয়েছে। তারপরে আপনার এর আগে 6 দিনেও আসেনি একদিনের সমান প্রবাসীর আয়, সেটা প্রকাশ হয়েছে 27 জুলাই 2024 তারিখে, যে 19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000, অথচ মাসের প্রথমে 18 দিনে এসেছিল প্রতিদিন গড়ে $7,90,00,000। তাহলে কি দাঁড়ালো? প্রবাসীরা বিশাল একটা শক্তি। প্রবাসীদের টাকায় আজকের এই সরকার চলছে। প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না, সরকার এখন ভিখারি হয়ে যাচ্ছে, যেটার কারণে সরকার বাধ্য হয়ে আপনার আমার আমোদ প্রমোদের জন্য ইন্টারনেট দেয়নি, আমাদের কোনো ভালো কাজের জন্য ইন্টারনেট চালু করেনি। সরকার বাধ্য হয়ে সরকারের নিজের স্বার্থে তিনি এই ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিলেন। সরকার মনে করেছিলেন যে প্রবাসীরা টাকা পয়সা পাঠাবে, কিন্তু প্রবাসীরা যে হারে তারা টাকা কমিয়ে দিচ্ছে, পাঠাচ্ছে না, এটা চলতে থাকলে সরকার ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। আপনারা জানেন যে সরকার ফেলাতে হলে, এই অবৈধ সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাতে হলে আমাদের কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। এর মধ্যে অন্যতম বড় কৌশলটাই হচ্ছে আজকের এই রেমিট্যান্স যোদ্ধারা। আপনার টাকা বাংলাদেশে না ঢুকলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই দেশের যতগুলো উন্নয়ন প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, সেই প্রজেক্টের ঋণের টাকা পরিশোধ করতে হবে। সেই ঋণের টাকা পরিশোধ করার অর্থ তার হাতে নেই। রিজার্ভের অবস্থা খুবই ভয়ানক। আপনারা জানেন যে এই মুহূর্তে যদি আপনার আয় বাণিজ্য বাংলাদেশে না পাঠান, তাহলে সরকার এরকম 3 মাস আপনি না পাঠালে 3 মাস সময়ের মধ্যে সরকার পড়ে যেতে বাধ্য। আর অনেকে সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা যতক্ষণে না পারবে ততক্ষণে টাকা পাঠাবেন না। এই সিদ্ধান্তটাকে আমি ওয়েলকাম জানাই। আপনি কেন শক্তিশালী? এই সরকার এমনি এমনি নামবে না। সে গুলি করছে, হত্যা করছে, নির্যাতন করছে। তাকে নামাতে হলে আপনাকে অর্থনৈতিক অবরোধ দিতেই হবে। যখন আপনার বাংলাদেশে অর্থনীতি আসবে না, যখন আপনার বাংলাদেশের আয় উন্নতি থাকবে না, যখন আপনার এই মুহূর্তে ফেসিবাদ তার কোনো একটা কার্যক্রম নিতে পারবে না, অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট মুভমেন্ট চলমান থাকবে, রাজনৈতিক মুভমেন্ট চলমান থাকবে, সকলে রাজপথে নেমে আসবে, ব্যবসা বাণিজ্য খারাপ হবে, ব্যবসায়ীরা রাজপথে নেমে আসবে, কৃষক শ্রমিক বেতন পাবে না, তারা রাজপথে নেমে আসবে, শিক্ষক বেতন পাবে না, শিক্ষক রাজপথে নেমে আসবে। এভাবে করে সমগ্র মানুষ রাজপথে নেমে এসে ফেসিবাদের পতন ঘটাবে। সে কারণে আপনি হয়তো মনে করছেন যে আমি রেমিটেন্স যোদ্ধা, আজকে মাত্র 1000 রিঙ্গিত কিংবা $500 বাংলাদেশে পাঠালে সমস্যা কোথায়? অনেক বড় সমস্যা। আপনি টাকা পাঠাবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনি 1 পয়সাও বাংলাদেশে পাঠাবেন না। আপনি আপনার পরিবারের সাথে যে কোনো মূল্যে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন যে আমি বিদেশ থেকে টাকা তখনই পাঠাবো যখন শেখ হাসিনার পতন হবে, এবং তোমরা কষ্ট করে আগামী 3 মাস 5 মাস চলো। এরপরেও যদি কোনো ভাইয়ের একান্ত বিশেষ কোনো প্রয়োজন হয়, সেটা আপনি অবশ্যই বিবেচনা করে আপনার পদ্ধতিতে আপনি সেটা পাঠাবেন, কিন্তু কোনো টাকা ব্যাংকে নয়, বিকাশে নয়, অন্য কোনো পদ্ধতিতে নয়, কোনো ওয়েতে পাঠাবেন না। কারণ আপনি যে চ্যানেলেই পাঠান, ঘুরে ফিরে ওই ব্যক্তি আপনার টাকা নিয়ে ব্যাংকেই পাঠায়। এই ব্যাংকিংয়ের সকল খাত চরমভাবে যদি বন্ধ করে দিতে পারেন, প্রবাসীরাই তাহলে বাংলাদেশের রিয়াল মুক্তিযোদ্ধা হয়ে যাবে। এবং আজকের এই ডলারের দাম যেরকম 125 হয়েছে, কয়েকদিনের মধ্যে শুনবেন 150 টাকা, এরপরে শুনবেন 250 টাকা। এরকম হতে থাকলে আপনার অর্থনীতির অবস্থাটা কোথায় দাঁড়াবে? একটা সময় আমরা এই ডলার 90 টাকা, 95 টাকা, 99, সর্বোচ্চ 100 টাকা। এখন সেটা কোথায় হয়ে গিয়েছে? বুঝতে পেরেছেন? অতএব এই শিক্ষকদের উপরে, ছাত্রদের উপরে গুলিবর্ষণ করে, সাধারণ মানুষের উপরে জুলুম করে, মানুষকে খুন করে এই ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আপনি কেন টাকা পাঠাবেন না? নিজের বিবেককে প্রথম প্রশ্ন করুন। প্রথম কারণ হচ্ছে আপনি টাকা দিবেন না কারণ আপনার ভাইকে গুলি করছে। আপনার ভাই। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচিত একজন ব্যক্তি ডক্টর ফয়জুল হক, তিনি কিন্তু তার বক্তৃতা রাখলেন এবং সুন্দর সুন্দর বক্তৃতা তিনি রাখেন। আমরা দেখি যে তিনি সমসাময়িক যে বিষয়গুলো হয়, টপ অফ দ্য কান্ট্রিতে যে ট্রেন্ডিং যে বিষয়গুলো হয়, ভাইরাল যে বিষয়গুলো হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন এবং তিনি একজন রাজনীতিবিদ। তার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।